আচ্ছা, সবাই একটু চুপ থাকেন, আমরা ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা যারা নতুন, যারা আমাকে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন সময় রয়েছে 1 তারিখ পর্যন্ত, আমরা একেবারে নতুনদের জন্য শুরু করছি এই ব্যাচটি। 1/4/2026 থেকে শুরু হবে। এখন টাইমটা আমরা জানাই দেবো। বিশেষ সম্ভবত আমাদের সন্ধ্যার ব্যাচটা পাবেন আপনারা 7টা থেকে 8টা সম্ভবত। আর এরপরে যদি আমরা সময় পাই তাহলে একবার আরো পরে নিয়ে যাব। তবে আমরা আপাতত সন্ধ্যা 7টা থেকে বা 7:30 থেকে 8:30 পর্যন্ত আমরা একটা ফিক্স করেছি। হয়তো আপনাদেরকে প্রতিদিন পড়াইতে পারবো না, তো আপনারা 1 মাস ক্লাস করার পরে আমরা পরবর্তী ব্যাচে নিয়ে যাব। ওখানে আমরা মোটামুটি প্রতিদিনই ক্লাস হয়, সময়ের সাপেক্ষে আর কি। তো যাই হোক, যারা নতুন জয়েন করেছেন তাদেরকে জন্য শুভকামনা রইলো। আর আপনারা আমাকে অনেকবার নক করেছেন। এই অনেকেই এসএমএস বা ই করতে পারি নাই, দুঃখিত। তো যারা নতুন একেবারে তাদের উদ্দেশ্যে বলছি যে, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে যে আপনারা কোন কোন বই পড়বেন এবং কোন ক্যাটাগরিতে আপনারা পড়াশোনা করলে আপনারা সামনে এগিয়ে যাবেন। নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে, আপনারা পুলিশ আইন অর্থাৎ পুলিশ পরীক্ষা পদোন্নতির জন্য বেশি আইন পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের যে মূল বইটা রয়েছে, যেটা গাজী শামসুর রহমান স্যারের যে মূল বইটা পুলিশ হ্যান্ডবুক, এই বইটা অনেক বই, পুলিশ বিধান বা অন্যান্য জায়গায়, পলয়, রাজারবাগ, যে যেখানে আপনারা কর্মস্থল বা যে যেখানে আছেন, যোগদান করে চাকরি করতেছেন, সেখানে যদি নিকটস্থ লাইব্রেরি থাকে, অবশ্যই ক্যান্টিন বা সেখানে যোগাযোগ করলে আপনারা বই পেতে পারেন। বিশেষ করে পুলিশ বই বিতানে আপনারা যদি একটু যোগাযোগ করেন, এখানে নাম্বার দেওয়া থাকবে। আপনার যে বইগুলো লাগবে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন। তো এখানে মনের জন্য নতুন, ওকে, ধন্যবাদ। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে, আপনারা মনে করতেছেন এত আইন পড়বো না, পুলিশের জন্য মোটামুটি একটা ফিক্সড অর্থাৎ একটা সিলেবাস রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, বিশেষ করে আমরা যে আইন গুরুত্ব দিব, বিশেষ করে যে মেন বইটা পড়বো, একটা মেন বই পড়বেন, সাথে গাইড কি পড়বেন না পড়বেন। আমরা যদি মেন বইটাকে গুরুত্ব দিই, যারা ভালো স্টুডেন্ট, আমার কাছে যারা পড়াশোনা করে, আমরা যারা পড়াশোনা করেছি, আমরা গাইড করি না এক কথায়। গাইডটা শুধুমাত্র দেখছি যে একটা প্রশ্ন কিভাবে সাজানো আছে ঢেলে। হ্যাঁ, গাইডে কিন্তু আগের যে গাইড গুলো দেখবেন, বা আপনারা যদি আগের গাইড গুলো যদি দেখা যায়, ম্যাক্সিমাম গাইড গুলো তো কিন্তু আগে থেকে প্রশ্নগুলো ক্যাটাগরি আগে রকম ছিল। যেমন আমল যোগমাল তন্ত্র প্রক্রিয়া, এখানে প্রায় 42টা, মানে অনেকগুলো হচ্ছে পয়েন্ট আকারে। এখন 1-2টা প্রশ্ন পয়েন্ট আকারে আসে মোটামুটি। এখন ওইভাবে প্রশ্ন আসে না। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে, যে ধারার প্রশ্ন করবে সেই ধারা উত্তর দিতে হবে। এখন আপনি যদি একটা ধারা প্রশ্ন করছে, আপনি একদম দুনিয়ার ধারা লিখে চলে আসেন, মনে করবেন বেশি ধারা দিচ্ছেন যে আপনার মার্ক বেশি হবে না। এটা এটা আপনার ধ্যান ধারণা ভুল। আপনাকে যেই প্রশ্নটা করছে সেই ক্যাটাগরি সেই ধারা থেকেই আপনাকে উত্তর দিতে হবে। আদারওয়াইজ যদি লেখেন, মার্ক কাটবে না কাটবে এটা তার কর্তৃপক্ষের বিষয়। তবে আপনি খেয়াল রাখেন যে আপনি মার্ক না পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে প্রশ্ন করছে আপনার প্যানাল কোডের ধরেন আত্মরক্ষার, আজকে যে আলোচনা করবো, বলছে 96, 97 থেকে একটা আত্মরক্ষার সংজ্ঞা দেওয়া হয়েছে। এখন আপনি এখান থেকে যদি বলেন যে আত্মরক্ষার সংজ্ঞার ক্ষেত্রে লিখবেন 96 থেকে 105, 5 ধারায় 106 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, আপনার তা ওইটা বলে নাই, বলছে আত্মরক্ষার ব্যক্তি অধিকার কাকে বলে। জাস্ট এখানে বলছে 96, 57, 99 বিধিনিষেধ সাপেক্ষে আপনি দিয়ে দেবেন পিআরবি কানেক্টে 153 খ দিয়ে, একদম কমপ্লিট। আদারওয়াইজ অন্য কিছু দেওয়ার দরকার নেই। যদি এখানে পিআরবি 153 খ না লেখেন, মার্ক কাটবে না। যেহেতু পুলিশে আমরা 100 আত্মরক্ষার ক্ষেত্রে এই যে বেআইনি সমাবেশ, আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে আমরা আত্মরক্ষা ব্যবহার করি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা ওই 153 খটা কানেক্টিং সেকশন হিসেবে দিতে পারি। তো আমরা আমরা দেখবো একটু পরে স্লাইডে, আপনারা দেখবেন আমরা কিভাবে আমরা ক্লাসগুলো করি। তাহলে এখানে যে বিষয়টা বলতেছে আপনাদেরকে, যে আমরা অবশ্যই একটা যখন আমরা যখন আমরা স্টেজে যাব, আমরা যখন ক্লাস ধারাবাহিকভাবে পড়াশোনা করবো, সবচেয়ে গুরুত্ব দিব শর্ট ফাইল, তারপর হচ্ছে প্যানাল কোড, কার্যবিধি, পিআরবি। এই চারটা হচ্ছে আপনাদের মূল ফোকাস। মানে আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে এই চারটা আইনের ভিতরে মিনিমাম 60 পয়েন্ট থেকে, মনে করেন 166টা ধারা আছে, এখানে মিনিমাম 50টা ধারা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। পেনাল কোডে 511টি ধারা রয়েছে, এখানে আপনাকে 100 ধারা আপনাকে ভালো করে আন্তস্থ রাখতে হবে। কার্যবিধি রয়েছে এখানে 565টা, এখানে সংশোধন সহ আহ, কি বলে এটাকে, সংশোধনী সহ 565টি রয়েছে। এখানে ধরেন আমি 100 ধারা পড়বো। তাহলে হচ্ছে পিআরবি আছে 1290টা, এখানে ধরেন আমি আর 150 পড়লাম। তাহলে টোটাল যদি এখানে 360, মাইনরেট থেকে যদি আর মাইনরেট, আমরা এখানে 25টা মাইনরেট পড়বো, খুবই গুরুত্বপূর্ণ গুলো। এখানে 25টা যদি মাইনরেট পড়ি, টোটাল এখানে 25টা ধারা 100 ধারা পড়া হবে। টোটাল আমাকে দেখেন, সাক্ষ্য আইন 100, পেনাল কোড 100, কার্যবিধি 100, 300, পিআরবি ধরলাম 150, 337, টোটাল যদি আমি সব মিলে 500 ধারা মাথায় নিয়ে যেতে পারি, 500, বুঝতে পারছেন, 500 ধারা যদি নিয়ে যেতে পারি, আমি যে আপনারা যারা ক্লাস করতেছেন, আমরা চেষ্টা করতেছি আপনাদের পিডিএফ করে প্রশ্নগুলো দিয়ে দেওয়ার জন্য। এখানে প্রায় 1000 প্রশ্ন যাবে। এই সব মিলে 1000 প্রশ্ন যাবে, মোটামুটি পরীক্ষার আগ পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে বোর্ডের প্রশ্ন রয়েছে। তো যেটা বলতেছিলাম যে, আপনারা যদি এই সব মিলে 500 ধারা কিন্তু অনেক, কিন্তু এর ভিতরে আরো কমে যাবে। এখান থেকে পরীক্ষার আগে আরো কমে যাবে। তবে আপনারা যদি এটি নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেস হবেন, হবেন, হবেন ইনশাল্লাহ।
তো যাই হোক, নতুনদের জন্য আমরা এগুলো স্পেসিফিক ভাবে আমরা সূচি আকারে আমরা আমরা ইয়ার আকারে কি বলে কি আমাদের সিলেবাস আকারে আপনাদের পড়ানো। তো আপনাদের যে বিষয়টা আলোচনার যে আপনারা আমরা একটা আমরা যে পড়াশোনার যে কলা কৌশল আমরা ধারা মনে রাখতে পারি না অনেকে বলেন, আমরা কিভাবে শুরু করব এই পিআরবি সাক্ষ্যয়ন কার্যবিধি মাইনর অ্যাক্ট এই মনে রাখার জন্য একটা ধারা পড়ার জন্য আপনাদেরকে এখানে স্পেসিফিক ভাবে আমরা একটা ফর্মুলা করেছি। এটা ফর্মুলা বলা, এটার পদ্ধতি বলেছি, যেটা হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতায় যারা স্টুডেন্ট গুলা আমার কাছে যারা পড়েন তারা এটা অ্যাপ্লাই করে। অ্যাপ্লাইটা কিরকম, আমরা এখানে 5টা বিষয় জানবো, মনোযোগ দেন। এখানে আমরা 5টা বিষয় দেখবো। সেই 5টা বিষয় কি, প্রথম হচ্ছে দেখবেন আপনারা এই উপরে দেখেন স্লাইডে, এই যে এখানে নীল কালার লেখা আছে ইউসি ট্রিপল এম। ইউসি ট্রিপল এমটা আপনারা প্রত্যেকটা ধারাতে অ্যাপ্লাই করবেন। এই প্রত্যেকটা ধারা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা প্রত্যেকটা ধারা যখন পড়বে তখন মাথায় রাখবেন যে স্যার যেটা বলছে এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি এই 5টা যদি অ্যাপ্লাই না করেন বা এই 5টা অ্যাপ্লাই না করে প্রত্যেকটা ধারা যদি এভাবে না পড়েন, তাহলে আপনি কি করবেন, আপনার ধারা তো বুঝবেন না, আপনার ভিতরে অনেক ঘাটতি থেকে যাবে। এখন বর্তমান যে সিলেবাস, বর্তমান যে পরীক্ষা পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক যে সিলেবাস বা যে পরীক্ষার যে ক্যাটাগরি, আপনাকে এভাবে পড়তে হবে। তার প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন। আমরা উপরে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেখেন আপনাদের একটা দিছি, একটা সংজ্ঞা দিছি যে হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে। তো এখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে আমরা 3টা সেকশন অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে 96 পেনাল কোড, আর হচ্ছে 97, আর হচ্ছে বিধিনিষেধ পেনাল কোডের 99। এই 3টা সেকশন আমাকে আগে জানতে হবে। এই 3টা সেকশন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমরা এই ক্লাসটায় আমরা অস্ত্র আইনের মোটামুটি যারা গত ব্যাচে ছিল তাদেরকে ওইভাবে বোঝানো হয়েছিল এবং পরীক্ষায় গত পরীক্ষা হুবহু ওখান থেকে প্রশ্নটা চলে আসছিল। আপনাদেরকে এবার আত্মরক্ষা থেকে আমি প্রশ্নটা করছি, এই আপনাদের এই মার্চের ব্যাচ যারা যারা এপ্রিলে ক্লাস করবে। তো যাই হোক, এই 96 তে বলছে আত্মরক্ষা ব্যক্তির অধিকার প্রয়োগকালে কৃত কাজ কোনো কাজ অপরাধ নয়। এটা একটা আমরা যখন ক্লাস করবো আর ডিটেলস আপনাদের আলোচনা করবো। 97 যে বলছে, এখানে 2টা বিষয় বলছে। 97 দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে চুরি, দুষ্টতা, অনিষ্ট, অপরজন অনৈতিক বলছে। এই 4টা ক্ষেত্রে যে আপনার এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যিনি প্রবেশ করবে তার ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ক্ষমতা প্রয়োগ করে থাকবে তাকেই হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা অধিকার বলা হয়। জাস্ট এটা আপনারা আহ এটা আপনার জাস্ট একটু একটু জেনে রাখেন, এটা আপনাদের মুখস্থ করাচ্ছে না। জাস্ট এটা থেকে আমরা এই এই যে আপনাদের যে ফর্মুলা, যে ফর্মুলাটা আপনাদেরকে যে আপনারা ধারাতে অ্যাপ্লাই করবেন, আপনারা ক্লাসে যে আপনারা অ্যাপ্লাই করবেন সেই এই কথাগুলো এখানে নিয়ে আসছে। তাহলে আমি প্রথম হচ্ছিলাম ইউসি ট্রিপল এম এর ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাদের কি আন্ডারস্ট্যান্ডিং সেকশন। এই যে আমি বললাম আন্ডারস্ট্যান্ডিং সেকশন মানে ধারাটা প্রতিটি ধারা ভালো করে বোঝা। এই যে 96 বললাম, 97 বললাম, 99 বললাম। 99 ক্ষেত্রে কি এখানে একটা বিধিনিষেধ, যে আপনি বিধিনিষেধ প্রয়োগ করে আপনার আত্মরক্ষার কি করবেন, অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এই বিধিনিষেধ প্রয়োগ করে এখানে অনেক কল চলে, অনেকে কল দিচ্ছেন। আচ্ছা, বিধিনিষেধটা প্রয়োগ করে আপনি বিধিনিষেধ সাপেক্ষে আপনি কিন্তু আত্মরক্ষা প্রয়োগটা করে অ্যাপ্লাইটা করবেন। তো এখানে আমাকে বুঝতে হবে এই যে আন্ডারস্ট্যান্ডিং সেকশনে দিচ্ছি, যদি আপনি ধারা না পড়ে আপনি মুখস্থ করে ফেলেন তাহলে এই মুখস্থ বিষয় থাকবে। মুখস্থ করা মানে কি, ওই যে সবসময় রাখবেন, মুখস্থ একটা উদাহরণ দিই, যে আপনার মাছ ধরতে গেছেন, ওই যে আপনারা খলি বলে না, থলই না খলি বলে, এটাকে আমরা খলি বলি। তো এরকম খলির নিচে যদি কি থাকে, মাছ ধরতে গেছেন ওখানে যদি নিচে ফাটা থাকে, ভাঙা থাকে, তাহলে মাছ যত ঢুকাবেন ওই খলির ভিতরে নিচ দিয়ে পড়ে যাবে। বুঝতে পারছেন, খলি যদি ভাঙা থাকে তাহলে ওই যতই ঢুকাবেন তত পড়ে যাবে। আপনি যদি ধারা মুখ বুঝে না বুঝে আপনি যদি মুখস্থ করেন তাহলে আপনি প্রত্যেকটা ধারা যা পড়বেন দেখবেন সারাদিনে 5টা ধারা পড়ছেন 5টাও নাই, লিখতেও পারবেন না। এই জন্য ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে আপনাকে প্রতিটি ধারা ভালো করে বুঝতে হবে। এটি বলছে ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন। 2 নাম্বার এই কানেক্টিং সেকশন, অর্থাৎ কানেক্টিং সেকশনটা কি, সম্পর্কিত ধারা, রিলেটেড ধারা। এই ধারার সাথে অন্যান্য ধারা দেওয়া যায় কিনা। আপনি যদি পরীক্ষায় তো নেটে প্রবলেম করতেছে নাকি, আচ্ছা, আপনি যদি মনে করেন যে রিলেটেড রিলেটেড ধারা দিবেন না বা দিবেন, যদি পরীক্ষা বলা আছে বিধি প্রস্তুত দেখবেন লেখা বিধি সহ আপনি লেখা থাকে, যে আপনি পরীক্ষা যখন লিখবেন দেখবেন যে আপনি যদি যে ধারার সাথে অন্যান্য ধারাও দেওয়া যাবে লেখা থাকে, যে আপনি এই ধারার সাথে যে প্রশ্ন আছে আপনি লেখা প্রযোজ্য বাধ্যতামূলক এরকম লেখা থাকে। আপনি যদি যদি আশা দিবেন, আর যদি নাম না দেন একদম মূল ধারাটা লেখেন, মার্ক কাটবে না। এই যে কানেক্টিং সেকশনটা আপনি যদি দেখায়, আপনি দেখেন আমি আত্মরক্ষার ক্ষেত্রে আপনাদেরকে একটা নিচে লিখছি যে পিআরবি 153 খ। এই যে 107 আত্মরক্ষার ক্ষেত্রে এই 97 লেখে পিআরবি লিখছি কত, 153 খ, অর্থাৎ আত্মরক্ষার সরি আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগকালে যে পিআরবিটা ইউজ করছি সেখানে নিচে এটাই হচ্ছে ব্যবহার করছে, এটা হলো পিআরবি 153 খ, এটাই হচ্ছে কানেক্টিং সেকশন। আপনাকে কি করতে হবে, যদি এই সম্ভব হয়, আমি বলছি এটা অ্যাপ্লাই করতে হবে, অন্য আইনের সাথে সম্পৃক্ত সেকশনটা দিতে হবে কানেক্টিভ সেকশন।
এখন আছে মেকিং কোশ্চেন। মেকিং কোশ্চেনটা কি? আপনি যে ধারাটা পড়লেন যে 96, 97 আর হলো 99, এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থেকে যে ধারাটা পড়লেন, এই ধারা ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করবেন, এখানে কি কি প্রশ্ন হতে পারে? যে ধারাটা বললেন যে আপনি খালি পড়ে গেলেন, এই ধারাতে কি প্রশ্ন হতে পারে? আপনি নিজেকে নিজে অ্যাপ্লাই করবেন, বলবেন আত্মরক্ষা কি, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষা ব্যবহার করা যায়, অথবা আত্মরক্ষাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এই যে ব্লা ব্লা ব্লা, এই প্রশ্নগুলো তৈরি করবেন। প্রশ্ন তৈরি করা শিখতে হবে। তারপর হচ্ছে মেকিং এমসিকিউ। মেকিং এমসিকিউ কি? আপনি যে ধারাটা পড়লেন যে আত্মরক্ষা আমরা যে পড়লাম, এখন আমরা এখানে যাই, মেকিং এমসিকিউ যাই। মনোযোগ দেন সবাই, এখানে একটু দেখেন। এখানে আপনাদের এখানে একটু বলি, এখানে প্রথম একটা আপনার যে আত্মরক্ষার ব্যক্তিগত সংজ্ঞাটা দেখতেছেন, এখানে পড়তে গিয়ে আমরা একটা উপস্থাপনা পড়ছি। উপস্থাপনা লেখা হয়েছে, লিখছি আত্মরক্ষা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। এটি একটি মৌলিক মানবাধিকার যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। বাংলাদেশের সংবিধান। এখানে কি স্টপ হয়ে গেল নাকি? একটু সবাই একটু দিচ্ছে, সবাই একটু সময় নিন। যা বলতেছিলাম যে এটি একটি, বাংলাদেশের সংবিধান দেশের প্রত্যেক নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি দান করেছে। কোনো ব্যক্তি যখন কোনো একজন ব্যক্তির দেহের উপর আক্রমণ করে, তখন আক্রান্ত ব্যক্তি নিজের সুরক্ষার জন্য আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে। দেশে প্রচলিত আইন আক্রান্ত ব্যক্তিকে সম্ভব আক্রমণ প্রতিরোধ করার জন্য অধিকার দেওয়া হয়েছে। এই রাষ্ট্র কর্তৃক যে এই প্রতিরোধের যে ক্ষমতাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। এই কথাগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। এটা একটা উপস্থাপনা। আপনি যদি এটা পরীক্ষা না লেখেন কোনো সমস্যা নেই, বাট আপনার পরীক্ষায় হচ্ছে আপনি লিখবেন হচ্ছে, পরীক্ষায় আপনি লিখবেন হচ্ছে এখান থেকে যে আত্মরক্ষা ব্যক্তিগত সংখ্যাটা, এখানে হচ্ছে আপনার 3 মার্ক 4 মার্ক, বাট এটা আপনি উপস্থাপনের সে অন্যান্য যখন প্রশ্ন আসবে আত্মরক্ষা থেকে, আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে লিখতে পারেন। জাস্ট আমি এটা রিডিং করলাম, যে বলছে মেকিং এমসিকিউ আপনাদের দেখাচ্ছি। আপনি যখন বইটাকে রিডিং করবেন, আমরা যখন পড়াবো পিডিএফ আকার দিব, এই দিব, এগুলো একটু পড়বেন। এটা আপনি, যারা ভালো লিখবে তারা ভালো মার্কস পাবে, সবসময় রাখবেন। যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো লিখবে তারা অবশ্যই মার্ক পাবে, মার্ক বেশি পাবে। তো এইটা দেখাইলাম। এখন যদি আমরা মেকিং এমসিকিউ ক্ষেত্রে যাই, মেকিং এমসিকিউ এই যে আপনারা দেখেন, এখানে আপনাদের সবাই স্লাইডে খেয়াল করেন যে প্রথম প্রশ্ন হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে বিধান কোন আইন উল্লেখ আছে? আমরা দেখলাম কি, সেটাকে পেনাল কোড, তাহলে দণ্ডবিধি। এখানে দণ্ডবিধি থাকতে পারে, পেনাল কোড থাকতে পারে। যদি প্রশ্ন করে দণ্ডবিধি কোন আইনের ধারায় বলা যায় আত্মরক্ষার ব্যক্তির উপর কৃত কাজ অপরাধ, সেটা হচ্ছে আমরা দেখলাম কত, পেনাল কোডের 96 ধারা। তারপরে আরেকটা দেখি, আত্মরক্ষার ব্যক্তির অধিকার কোন কোনটি রক্ষা করা যায়? এই যে আত্মরক্ষার ব্যক্তি করা কোনটা রক্ষা, যেটা আমরা 97 দেখলাম, দেহ সম্পত্তি উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি। আচ্ছা, তারপরে দেখলাম কি, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে বিধিনিষেধ আমরা দেখলাম 99 ধারায়, যে পেনাল কোড 99 ধারা। আর একটা প্রশ্ন করছে যে আত্মরক্ষার ব্যক্তি অধিকার কাকে বলে? যে আক্রমণকে প্রতিরোধ করার জন্য আইনগত অধিকার ব্যবহার করাই হচ্ছে আত্মরক্ষার অধিকার। অর্থাৎ এই যে আমরা যে মেকিং এমসিকিউ এমসিকিউ তৈরি করলাম, এটাও একটা 4 নম্বর ফর্মুলা। তো প্রথম কি করলাম, ধারাটা বুঝলাম, আন্ডারস্ট্যান্ডিং সেকশন, কানেক্টিং সেকশন দেখলাম, মেকিং কোশ্চেন করা শিখলাম, এখন মেকিং এমসিকিউ এবং এমসিকিউ করাও শিখলাম। এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে উদাহরণ। চেষ্টা করবেন প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনি চেষ্টা, প্রত্যেকটা মাইনরেট হোক, মেজরেট হোক, যে কোনো সেকশন হোক, যে কোনো সেকশন হোক, আপনাকে চেষ্টা করবেন ওই প্রশ্নের থেকে আপনি যে উত্তর লিখবেন, যে দেখা যায় কিছু কিছু প্রশ্ন আসবে আপনি নর্মালি লিখে যাবেন, ওখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, উদাহরণ দেওয়ার চেষ্টা করলে আপনি যে মার্কের যে একটা ঘাটতি, মার্কের যে একটা ত্রুটি, ত্রুটি না, এটাকে বলা হয় যে একটা অপূর্ণতা, যেটাকে কম পাচ্ছেন, ওইটা উদাহরণটা আপনি মার্কস থেকে দিয়ে দিবেন। যে একটা উপস্থাপনা লিখছে, ধারাটা লিখছে, সুন্দর বর্ণনা করছে, আবার একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, ফুল মার্ক পেয়ে যাবেন। এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা এখান থেকে আমাদের নতুনদের জন্য আমরা কি শিখলাম, 5টা বিষয় শিখলাম। একটা হচ্ছে ইউসি3 বলেন, আন্ডারস্ট্যান্ডিং সেকশন, কানেক্টিং সেকশন, মেকিং কোশ্চেন, মেকিং এমসিকিউ, মেকিং এক্সাম্পল। এই 5টা যারা প্রয়োগ করবেন, একেবারে নতুন যারা বলতেছি, তারা অবশ্যই প্রত্যেকটা ধারাতে অ্যাপ্লাই করে প্রত্যেকটা ধারা আমরা পড়বো, এবং এভাবেই আমরা প্রত্যেকটা একটা ধারায় করে ক্লাস করা যাবো, করাবো আপনাদেরকে। এইভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আচ্ছা, এখন আপনারা একটু নতুনরা বলেন, আমি একটু পরে নেই, আপনাদের ক্লাসটা করে নিই, তারপর আপনাদের প্রশ্ন নিচ্ছি। আপনারা কোন বইগুলো পড়বেন নতুন যারা? আমি প্রথমে আমরা আলোচনা করছি যে কোন বইগুলো পড়বেন, কোন বইগুলো পড়বেন। বইগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে গাজী শামসুর রহমান স্যারের পুলিশ হ্যান্ডবুক। তারপর প্যানেল কোডের ভাষ্য, যদি সম্ভব হয়, যেহেতু সময় আছে আপনাদের অনেক সময়, 5-6 মাস, প্যানেল ভাষ্যটা চেষ্টা করবেন। সাক্ষ্যয়নের ভাষ্যটা এটা একটু হচ্ছে নতুন যারা তারা সাক্ষ্যয়ন ভাষ্যটা একটু দরকার, কিনবেন এটা। তারপর হচ্ছে পিআরবি, পিআরবি 2টা খণ্ড আছে, আপনারা একটু ইয়ে পড়বেন, প্রথম দ্বিতীয় খণ্ড। আর হচ্ছে তদন্ত নির্দেশিকা, এই বইটা হচ্ছে এসআই থেকে সাব ইন্সপেক্টরদের জন্য তদন্ত নির্দেশিকার বইটা। তদন্ত নির্দেশিকা বইটা যদি থাকে সংগ্রহ করে আশপাশ থেকে, নতুন পুরাতন, এটা নিবেন, এখান থেকে প্রশ্ন আসে, এটা সহায়ক হিসেবে নিবেন।
এটা হলে নিতে দিবে না, কিন্তু এখান থেকে আপনারা পড়বেন। তবে আপনারা একটা বিষয় বলি, যদি এখান থেকে তদন্ত নির্দেশে না পান আমার কাছে বলবেন, আমি এটা পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। ওটা যত চেষ্টা করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে 6 নম্বর যেটা বলছি, 2000 সাল হতে 2025 পর্যন্ত, এই 2000 সাল থেকে 2025 পর্যন্ত বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে আমরা এগুলো ক্লাসে আলোচনা করবো। লাস্টে যেটা আছে এগুলো হচ্ছে আপনারা প্রশ্নগুলো কালেক্ট করবেন এবং এগুলি দেখবেন যে বিগত সালে কি কি প্রশ্ন আসছে, বিগত সালে কি কি প্রশ্ন আসছে। এই বিগত সালের প্রশ্নগুলো আপনি একটু পর্যালোচনা করবেন, আপনাদের মুখস্থ করার কারণে এগুলো আমরা শীট দিয়ে দেবো, পিডিএফ দেবো। এখান থেকে প্রায় মোটামুটি আমরা 150-200 প্রশ্ন আমরা নিয়ে নিবো। এখান থেকে পড়লে মোটামুটি আপনার সারা বইয়ে আমরা যে আলোচনা করবো ওখানেই লুকায়িত রয়েছে, আমরা জাস্ট এগুলো একটু দেখবো এবং লিখবো, প্র্যাকটিস। তো যাই হোক, আপনার মূলত আপনার মেন বইটা কিনবেন, আর প্যানেল কোড যদি ভাষা না পড়তে পারেন কোনো সমস্যা নাই, তো স্বাক্ষরের ভাষাটি একটু নিয়েন। আর পিআরবি আর হচ্ছে আপনারা গাইডের কথা এখন বলতেছি না, আপনারা এই মেন বইটা আগে পড়েন। এই যে সময়টা আছে 5-6 মাস, এই 5-6 মাসে যদি আপনার মোটামুটি মেন বইটা কভার করতে পারেন, আমি বললাম তো যে মেন বইটা ভালো করে টু দা পয়েন্ট, আর আমরা যে পরীক্ষাগুলো নিব সাপ্তাহিক, এগুলো যদি অ্যাটেন্ড করেন আপনারা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আপনাদের নতুনদের যে বিষয়। প্রথমত আমি যে আপনার সাথে একটু শেয়ার করলাম সেটা হচ্ছে আপনারা আমরা কোন বিষয়গুলো গুরুত্ব দিব, যে কোন আইনগুলো গুরুত্ব দিব, আমরা সেগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে। এবং সবচেয়ে আমি বলেছি 4টা আইনে গুরুত্ব দেবো: সাক্ষ্য আইন, প্যানেল কোড, ফৌজদারি এবং পিআরবি। এবং সর্বশেষ 25টি। এখান থেকে বলেছি আপনাদেরকে 500, প্রত্যেকটা আইন থেকে 100 ধারা পরে 500 ধারা আমরা মোটামুটি চেষ্টা করবো মাথায় নেওয়ার জন্য। আর আপনাদেরকে মোটামুটি যে ফর্মুলাটা দেখাইলাম, আপনারা কোন ক্যাটাগরিতে কোন পদ্ধতিতে আপনারা পড়াশোনা করলে আপনারা ভালো করবেন, এটাও আপনারা দেখালাম। যেটা ফর্মুলা হচ্ছে যে প্যানাল কোড, ফৌজদারি, কার্য, সাক্ষ্য আইন, সব প্রত্যেকটাই পিআরবি বিধি, এই প্রত্যেকটা এই ধারা যখন পড়বো এই 5টা আমরা অ্যাপ্লাই করবো। প্রথম হচ্ছে কি, ইউজ ট্রিপল এম, আন্ডারস্ট্যান্ডিং সেকশন, কানেক্টিং সেকশন, মেকিং কোশ্চেন, মেকিং এমসিকিউ, মেকিং এক্সাম্পল। অর্থাৎ প্রতিটা ধারা 12 বার করে বোঝা, অন্য আইনের সাথে সম্পর্কিত ধারা, প্রশ্ন তৈরি করা, এমসিকিউ তৈরি করা, উদাহরণ তৈরি করা। এই এটা সবসময় মাথায় রাখবেন। যারা এটা মাথায় রাখবে, একদম আমি বললাম, এটা যারা মাথায় রাখবে তারা প্রত্যেকে ভালো করবে। আর যারা এটা ভালো মানে মনে রাখবে না, তারা ওই যে মাছ ধরার ঘটনা বললাম সেই ঘটনা হবে। মুখস্থ করে লাভ নাই ভাই, মুখস্থ করলে আপনারা সামনে আগাতে পারবেন। আর আপনাদের তো একটা মোটামুটি এখানে পড়ার শুরুতে আমি একটা উপস্থাপন করেছি যে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার কাকে বলে। এখান থেকে যতটুকু নেওয়া যায়, আপনি যখন রিডিং করবেন পরীক্ষা যেটা আসবে যতটুকু লেখা, 2টা পার্টে বলেছি। যারা একটু ভালো, বেশি পড়তে ইচ্ছুক, বেশি লিখতে, লেখার স্পিড ভালো, তারা পুরাটা লিখবে। আর যারা মনে করেন না শুধু আত্মরক্ষার সংজ্ঞাটা লিখবো, তাহলে আত্মরক্ষার সংজ্ঞা এইটুক, এখান থেকে শুরু করবেন, আত্মরক্ষা থেকে লিখে এই পর্যন্ত আপনারা শেষ করে দেবেন, যে 3-4 মার্ক থেকে। আর যদি পারেন একটা উদাহরণ তৈরি করে দেবেন। আমার ক্লাসে আমার পিডিএফ অসংখ্য উদাহরণ রয়েছে। পড়তে 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 আপনার যেটা মন চায় শর্টে, আপনার টাইম, প্রত্যেকটা প্রশ্নে 12 থেকে 13 মিনিট সময় পাবেন। আপনার টাইম মেনটেন, অর্থাৎ বাজেটেও টাইম, সময়টাকে নির্ধারণ করে আপনি আগাইতে হবে। যারা সময়টাকে মেনটেন করে চলে তারাই ভালো করে পরীক্ষা হবে। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের মিটিং। আমরা আরো 3টা ক্লাস নিব আমরা এই মাসে আপনাদের নতুনদের জন্য, এবং আমরা আগামী মাসে গিয়ে আমাদের 1 তারিখ থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করে দেবো। এখন যারা রেজিস্ট্রেশন করেন নাই, আপনার যে আমাদের অ্যাডমিন আছে, আপনাদের সাথে এখন একটু পরিচয় পর্ব হবে। আমাদের পরিচিত পর্বের সাথে আমরা আপনাদের সেখানে একজন অ্যাডমিন রয়েছে, নাজমুল কনস্টেবল। তো পর্যায়ক্রমে আপনাদেরকে আরো যারা আছেন, যারা একটু পারফরমেন্স ভালো করবে তাদেরকে অ্যাডমিন করবো। এখানে অ্যাডমিনের কোনো যোগ্যতার প্রয়োজন নাই, এখানে জাস্ট অ্যাটেন্ডেন্স, সবার সাথে ভালো আচরণ করা, সবার সাথে কমিউনিকেশন করা, এটাই হচ্ছে অ্যাডমিনদের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি পরিচয় পর্ব। তো আমার পরিচয় হচ্ছে, আমি সাব ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান। আমি দীর্ঘদিন থেকে অনলাইনে ক্লাস করাই। তো আমি বর্তমান আপনাদের ডিএমপি তেই কর্মরত রয়েছি, চাকরির সুবাদে ঢাকায় দীর্ঘদিন। তো আমি একজন প্রমোটেড বিভাগীয় ক্যাডেট। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ঢাকা দীর্ঘদিন চাকরি করেছি, প্রায় 14 বছর। এরপরে প্রমোশন পেয়ে ঢাকায় ছিলাম। এরপরে আবার পরবর্তী প্রমোশনে গেলাম জেলার বাইরে, বগুড়া ছিলাম। এরপরে চট্টগ্রাম, রাঙামাটি ছিলাম। এরপর এখন মানে ঢাকা রয়েছে। ব্যক্তিগতভাবে আমি আমার 3 ছেলে মেয়ে, আমরা ঢাকায় থাকি। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে শেরপুর, ময়মনসিংহ শেরপুর। তো এই আমার পরিচয়। তো আরো কিছু জানা থাকলে আমরা ক্লাস আলোচনা করতে সমস্যা নেই। এখন আমরা আপনাদের একটু পরিচয় নিব, সবাই একটু কথা বলে। অ্যাডমিন দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি কনস্টেবল নাজমুল। আহ, খুলনা জেলায় কর্মরত আছি। আমার দেশের বাড়ি সাতক্ষীরায়। খুলনা জেলায় আমি তেরোখাদা বলরামপুর পুলিশ ক্যাম্পে কর্মরত আছি স্যার। ধন্যবাদ। তারপরে আর কে যারা যারা আছে 2-4 জন বলেন। মোস্তাফিজ ভাই, তারপর আছে আরশাদ, পলাশ, সাগর, কথা বলতে থাকেন। আমরা 2-1 জন নিবো, এরপর আমরা ক্লাসে পরিচয় হবে, সমস্যা নেই। স্যার
আসসালাম স্যার। স্যার আমি কনস্টেবল মুস্তাফিজুর রহমান স্যার। জামালপুর জেলায় মেলান্দু থানায় কর্মরত আছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। তারপর আর কেউ? আসসালামু আলাইকুম স্যার, আমি কনস্টেবল আজম। আমি বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছি স্যার। থ্যাংক আর ইউ হোম আজম। ডিস্ট্রিক্ট বগুড়া স্যার। ভেরি গুড আজম, ধন্যবাদ, তোমার ভালো লাগলো। ওকে, খুব কাছাকাছি, রাজারবাগ গেলে দেখা করো। আচ্ছা, আর কেউ? স্যার আর কেউ আছেন? দু একজন আসেন, আমরা রেকর্ডটা অফ করে দিব। হ্যাঁ, আর কে আছে? এরশাদ, সাকিয়া। সাকিয়া তো কথা বলছে না। সাগর। সাগর কি 18 এপিবিএন না? সাগর। না স্যার, স্যার এপিবিএন ও বগুড়ায় আছি। পরে- ও, বগুড়া দিলে, থ্যাংক ইউ। চাকরি করছে আমার একসাথে। ঠিক আছে, ঠিক আছে, সকলে আমরা পরিচয় হবো। অনেকে ইতস্ত বোধ করতেছেন, সমস্যা নাই। আমরা ক্লাসটা রেকর্ড করেছি, ক্লাসটা সকলকে দিয়ে দিব। আর সকলের শুভকামনা, সকলের শুভকামনা রইলো। আমরা নতুন যারা আছে, আমরা ক্লাসটা শুরু করবো খুব দ্রুতই, আগামী মাসে 1 তারিখ থেকে। আমরা এর ভিতরে আরো স্টুডেন্ট হবে, আমরা আরো দুইটা দুইটা ক্লাস হবে আমাদের। পরিচিত পর্ব আমরা নিয়ে নিব, আমরা নোটিস করে। তো অনেকে মনে করতেছে স্যার রেজিস্ট্রেশন করে আমরা তো চুপচাপ আছি। আর আপনাদের আজকালকের ভিতরে আমরা একটা পিডিএফ দিব, এটা একটু পড়তে থাকবেন। যে ফর্মুলাটা দিছি এবং পড়তে থাকবেন। আমরা 1 তারিখে আমরা আপনাদের জিজ্ঞেস করা হবে একটা এমসিকিউর মতো, আপনাদের কিছু প্রশ্ন দেওয়া হবে 1 লাইনে, আপনি এটা পড়বেন, মানে আস্তে 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 দেখবেন। মোটামুটি এটা এই 100 একটা প্রশ্ন দিব, 1 লাইন করে উত্তর দেবো। এটা আপনাদের কাজে লাগবে, যে ক্লাসের সময় অনেক কাজে লাগবে। এটা আপনারা নিবেন। আমি যখন 1 তারিখ শুরু করবো, বলবো যে কে কে কয়টা পড়ছেন। এটা বাধ্যতামূলক না, একটু পড়তে থাকবেন। এখন যেহেতু ডিউটির চাপ বেশি, এখন আগে হচ্ছে ডিউটি ফার্স্ট, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি আমাদের, তারপরে পাশাপাশি আমরা স্টাডি। সকলে ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে? সকলের ভালো রেজাল্টের প্রত্যাশায় এখানে আমরা আজকে বিদায় নিব। কারো কোনো কোশ্চেন আছে কিনা? সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, আপনারা কেউ কথা বলে